হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11 সান্দ্রতা ও পৃষ্ঠটান অধ্যায় এই ভিডিওতে অর্থাৎ 15 ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। সেটা হচ্ছে কৈশিক নলে তরলের উন্নতি। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক, কারণ এখান থেকে আমরা জুলিনের সূত্র প্রতিষ্ঠা করব এবং এটা খুব কনসেপচুয়াল, অনেকেরই বুঝতে প্রবলেম হয় পুরো ক্যালকুলেশনটা, পুরো ডায়াগ্রামটা। তো আমরা ধীরে ধীরে এটাকে পড়বো। এটাকে আমরা দুটো পার্টে পড়বো। এই পার্টে একটা অংশ পড়ে নেব যে ক্ষেত্রে পর্যাপ্ত দৈর্ঘ্য থাকবে কৈশিক নলে, আর এর পরের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব অপর্যাপ্ত যদি দৈর্ঘ্য হয় কোনো কৈশিক নলে তখন তরলের উন্নতিতে কি পরিবর্তন হবে কিংবা গোটা ব্যাপারটা কিভাবে আলোচনা করতে পারবো সেটা আমরা আলোচনা করবো নেক্সট ভিডিওতে। আর তার সাথেই এই চ্যাপ্টারটা থিওরি যেটা অনেকদিন ধরেই চলছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো সবচেয়ে প্রথম আমরা এই যে কৈশিক নলে তরলের উন্নতি যদি আলোচনা করতে হয়, যে ডায়াগ্রামটা আগে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে আমরা একটা তরলের পাত্র নিচ্ছি, সাপোজ এরকম, এটাই সাপোজ তরলের পাত্রটা। তো এর ভিতরে জল কিংবা যে কোনো তরল রাখা আছে। আমরা কিছুক্ষণের সুবিধার জন্য জলই ধরলাম, একটা তরল রাখা আছে। তো জল ছাড়া অন্য কোনো তরল হলেও কোনো অসুবিধা নেই। তাহলে মোটামুটি এটা তার তলদেশটা ধরলাম। এর ভেতরে তোমরা বইতেও দেখতে পারো পেজ নাম্বার 565 এ। তো সাপোজ এর ভেতরে এই অবধি তরল আছে, এই অবধি তরল আছে। এর মধ্যে একটা কাঁচের নলকে, অর্থাৎ কৈশিক নল, একটা কাঁচের কৈশিক নলকে একটা প্রবেশ করানো হয়েছে। এর মধ্যে ইমার্স করা হয়েছে কিংবা নিমজ্জিত করা হয়েছে। তো স্বাভাবিকভাবে তোমরা স্কেল নিয়ে ড্র করবে, আমি জাস্ট বোঝানোর জন্য এমনি হাতে নর্মাল ভাবে ড্র করছি। তো এইবারে তোমরা এখানে লক্ষ্য করবে আমি ডায়াগ্রামটা একটু আস্তে আস্তে ড্র করছি যাতে করে বুঝতে সুবিধা হয়। স্বাভাবিকভাবে এই নলেরও যে অংশটা রয়েছে তো তরল, স্বাভাবিকভাবে বুঝতেই পারছো তরলের উন্নতি ঘটবে কিংবা আরোহণ হবে এই ক্ষেত্রে। তো সাপোজ এর যে উপরের প্রান্তটাও আমরা ইমাজিন করে নিচ্ছি এভাবে। সাপোজ এর ভেতরে যে তরলটা উন্নতি লাভ করছে এই তরলের ঘনত্ব আমরা রো ধরছি, আর তরলের পৃষ্ঠটা এই রয়েছে। তরল কতটা এর মধ্যে এসছে বুঝতেই পারছো। আমরা যদি জলের মতো তরল ধরি তাহলে বুঝতেই পারছো এখানে একটা যে স্পর্শতলটা হবে সেটা বৃত্তাকার হবে, আর জলের ক্ষেত্রে তোমরা জানো সেটা অবতল প্রকৃতির হয়, কারণ এটা কৈশিক নল। এর রন্ধ্রটা কিংবা ব্যাসার্ধটা সরু। সাপোজ আমি এই ক্ষেত্রে এরকম ধরলাম যেরকম জলের ক্ষেত্রে হয়ে আছে। তাহলে বুঝতেই পারছো আমরা এইখানে যে স্পর্শতলটা হচ্ছে সেটা বৃত্তাকার। একে আমরা কি বলি না স্পর্শ বৃত্ততল। যে দেখবে বইতে নাম রয়েছে স্পর্শ বৃত্ত, এই বৃত্তটাকে। তাহলে এখানে আমরা বৃত্তটা কমপ্লিট করে নেব, আর এখানে তার কেন্দ্র সাপোজ এটা বললাম, আর বৃত্তটা তোমরা পেন্সিল নিয়ে ড্র করে নেবে। তাহলে এই যে বৃত্তটা তোমরা দেখতেও পাচ্ছ এটাকে আমরা স্পর্শবৃত্ত বলছি। তো তোমরা বইতেও দেখবে এরকম একটা স্পর্শবৃত্ত রয়েছে। তো একটু বড় করে ড্র করে দিলে ভালো হতো, আমি তোমাদের একটু বড় করে ড্র করে দিচ্ছি তাহলে একটু এক্সপ্লেন করতে সুবিধা হতো। ধরো এই অবধি উঠেছে, তাহলে আমি
একটু কার্ভটা বেশি করে দিলে সুবিধা হবে বুঝতে। ধরো এটা সেই সেন্টারটা, এরকম তরল এই অবধি আছে। এবারে যে পৃষ্ঠটান, তরলের পৃষ্ঠটান স্পর্শ কিভাবে ক্রিয়া করে, সেই পৃষ্ঠটান সাপোজ এই কাঁচের নল, এই ক্ষেত্রে যেটা কঠিন, তো তার সাপেক্ষে কিভাবে ক্রিয়া করবে তোমরা জানো। একটা কোণ সাপোজ ধরো থিটা কোণে ক্রিয়া করছে, এই ক্ষেত্রেও তাই থিটা কোণে ক্রিয়া করছে পৃষ্ঠটান। এই থিটা কোণ তোমাদের মনে হবে স্পর্শকোণ। হ্যাঁ, এটা স্পর্শকোণ হতে পারে, নাও হতে পারে। স্পর্শকোণ তখনই হবে তরল অর্থাৎ এই কৌশিক নলের মধ্যে, সাপোজ এটা যদি সারফেস হয়, তাহলে এইখান থেকে এই অবধি যদি তরলের উন্নতি হয়, তাহলে এইটা যে এইচ, এটাকেই বলা হচ্ছে তরলের উন্নতি। মানে যতটা পরিমাণ R1 হয়েছে, কারণ বাকিটা তো নিমজ্জিত আছে এর নিচটা। তাহলে এইচ এর তুলনায় যদি কৌশিক নলের দৈর্ঘ্য, যেটা বাইরে রয়েছে কি, তার দৈর্ঘ্য যদি বেশি হয়, যেটা এই ক্ষেত্রে ডায়াগ্রামে দেখতেও পাচ্ছি বেশি আছে, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই থিটাকে স্পর্শকোণ বলতে পারি। অর্থাৎ থিটাকে আমরা স্পর্শকোণ বলতে পারি, যেহেতু ওই শর্তটা স্যাটিসফাই হয়েছে যে এইচ এর থেকে এই কৌশিক নলের যে দৈর্ঘ্য সেটা বেশি। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে বেশি আমরা দেখতে পাচ্ছি, টি যে সারফেস টেনশন কিংবা পৃষ্ঠটানের জন্য যে বলটা এটা ক্রিয়া করছে, সেইটা এবার আবার ক্রিয়া করছে। তার মানে তরল কাঁচের উপর একটা টান বল ক্রিয়া করছে, অর্থাৎ কাঁচ, অর্থাৎ যেটা নিয়ে নলটা তৈরি, সে একটা টান বল অনুভব করছে। তো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকেই পড়েছি, মনে করে দেখো, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে এই যে দুটি বল রয়েছে টান বল, তো তার প্রতিক্রিয়া বলগুলো এরকম বাইরের দিকে থাকবে। তোমরা স্কেল নিয়ে একদম সোজা টেনে দেবে, তাহলে এইগুলো হচ্ছে সেই প্রতিক্রিয়া বলগুলো। এইবারে এই যে দুটো টি তোমরা দেখতে পাচ্ছ, তো স্বাভাবিক এই অ্যাঙ্গেল গুলোকেও আমরা থিটা বলতে পারি। এটা করলাম আমরা। নেক্সট যে ব্যাপারটা থাকছে যে থিটা কোণে যেহেতু আনত, তাহলে এদের যে উপাংশগুলো কি কি হবে না, এই বরাবর অর্থাৎ উলম্ব বরাবর যে বাইরের দিকে কিংবা ঊর্ধ্বমুখী যাকে বলতে পারি আমরা, উপাংশ থাকছে। আবার অনুভূমিক বরাবর অর্থাৎ ব্যাসার্ধ বরাবর, যেটা যদি স্মল আর ধরি আমি, তাহলে ব্যাসার্ধ বরাবর উপাংশ থাকছে। তাহলে উপাংশগুলো আমরা লিখে নেব টি সাইন থিটা, এটাও দেখো টি সাইন থিটা, আর এটা হচ্ছে কত টি কস থিটা, আর এই ক্ষেত্রেও। আশা করি এই অবধি কোনো সমস্যা তোমাদের নেই। আমি এই জন্য আস্তে আস্তে এটা পড়াচ্ছি, কারণ অনেকেরই এটা বুঝতে প্রবলেম হয়, বারবার পড়তে হয়। তো আমি দেখছি একবারই যেন তোমাদের বোঝা যায়, ওই জন্য আমি ধীরে ধীরেই বলছি। তাহলে এই উপাংশগুলো আমরা ড্র করলাম। উপাংশগুলো ড্র করার পর যেটা আমরা দেখতে পাচ্ছি, এই টি সাইন থিটা, এই টি সাইন থিটা বিপরীত দিকে রয়েছে, তাহলে পরস্পরকে প্রতিনিধিত্ব করবে। তাহলে আমরা বলতে পারি এদের যে সাম অর্থাৎ এই দুটো শূন্য হচ্ছে, তার মানে অনুভূমিক বরাবর কোনো বল কিন্তু ক্রিয়া করছে না। এবার যেটা থাকছে সেটা হচ্ছে উপরের দিকে ক্রিয়া করছে। এবার একটু ভেবে দেখো, আমরা ওজন সমান জানি W সমান mg, আবার m সমান হয় v rho g, এটা আমরা জানি, কারণ m মানেই হচ্ছে আয়তন ইনটু ঘনত্ব, কারণ rho ইকুয়ালস টু হচ্ছে m বাই v, সো m ইকুয়ালস টু rho ইনটু v। তাহলে এই যে কৌশিক নলে যে পরিমাণ তরলের উন্নতি হয়েছে, তো সেই পরিমাণ তরলে ওজন কত হবে, অর্থাৎ যে পরিমাণ তরল এই নলের মধ্য দিয়ে উপরে উঠেছে তার উন্নতি কত হবে। তাই তোমরা বইতে দেখবে একটা বাক্য রয়েছে যে রো ঘনত্বের তরলের এইচ উচ্চতায় তরলের ওজন কত, এটা একটা রয়েছে। তো এইখান থেকে আমরা এটা বলতে পারবো যে রো ঘনত্বের তরলের
তাহলে রো ঘনত্বের তরলে কতটা উন্নতি হয়েছে না h, তাহলে h উচ্চতা তরলে যে ওজনটা হবে সে ওজনটা কত হবে না, এই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভি আছে, তাহলে ভি রো জি। এই ভি রো জি যেটা রয়েছে যদি আমরা একটু ভেবে দেখি, তো এটা এইচ উচ্চতা একটা চোখ, তাহলে এটাকে আমরা বলতে পারি পাই আর স্কয়ার এইচ রো ইনটু জি। তোমরা বইতেও দেখবে পাই আর স্কয়ার ইনটু এইচ ইনটু রো জি, যেহেতু এটা চোখ তো চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কয়ার ইনটু চোঙের উচ্চতা। এবার এই যে তরলের উপর যে লব্ধি, তরলের উপর লব্ধি ঊর্ধ্বমুখী যে বল সেটা কত হবে না, আমরা পড়েছি সারফেস টেনশন ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট লেন্থ, অর্থাৎ পৃষ্ঠটান সমান স্পর্শকীয় বল আর দৈর্ঘ্য। তাহলে এর সমান হবে টি ইনটু এল। এল মানে বুঝতে পারছো এটা যে স্পর্শবৃত্ত রয়েছে তার পরিধি, তাহলে এল হচ্ছে 2 পাই আর এই ক্ষেত্রে, আর টি মানে টি তো এমনিও ছিল, সো 2 পাই আর ইনটু টি। তোমরা বইতে লক্ষ্য করে দেখবে 2 পাই আর টি রয়েছে, কিন্তু টি এর কোন উপাংশটা আছে যেটা ক্লিয়ার করছে না, সেটা cos থিটা, তাহলে টি cos থিটা। এবার একটু ভেবে দেখো এইখানে যে অবতল অংশটা রয়েছে বইতে দেখবে তোমরা এইখানে একটা লাইন ড্র করা আছে, এইখানে নামকরণ করা রয়েছে, যেরকম এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, ডি রয়েছে, আর এই কার্ভ অংশটা যেটা সেটা ই রয়েছে। তো এরকমই নাম রয়েছে, আমি নাম চেঞ্জ করছি না, যেরকম নাম আছে ওরকমই দিলাম, এরকমই নাম রয়েছে। দেখো এবার একটু ভেবে দেখো আমরা যে উচ্চতাটা যেটা প্রথমে আমি এই অবধি বলেছিলাম এই উচ্চতা, কিন্তু এটা যদি সমতল হতো সেটা হচ্ছে সেই উচ্চতা, কিন্তু এটা তো সমতল নয়, তার মানে এই যে উচ্চতাটা আছে সেটা অ্যাকচুয়ালি কোন অবধি, এই অবধি, কিন্তু মানে যে অংশ অবধি কার্ভ রয়েছে দেখবে বইতেও যে উচ্চতাটা রয়েছে সেটা হচ্ছে এই অবধি, অর্থাৎ এই ই এর সীমানা অবধি, এই অবধি কিন্তু হবে না। যেটা আমি প্রথমে বলি সেটা কিন্তু হবে না, সেটা আমি এমনি এঁকেছিলাম বোঝানোর জন্য, কিন্তু ক্যালকুলেশনের জন্য, কারণ এটা তো চোঙের অংশ নয়, এই জায়গাটা তরল নেই, তাহলে পাই আর স্কয়ার এইচ হবে কি করে, হবে না। তাহলে আমাদের ধরতে হবে কি, প্রথম থেকে ডায়াগ্রামের শুরু থেকেই তোমরা মনে রাখো এই অবধিই আনবে। এইটাকে প্রথমে তখন আমি ড্র করিনি এটা, সেই জন্য এটা বোঝানোর জন্য করেছিলাম, কিন্তু এখন যখন ড্র করেছি এখন এই মার্কিংটাই এইচ হবে, অর্থাৎ এটাই হবে তরলের উন্নতি, এটা নয়। এইটা হচ্ছে সেই অবতল অংশের মধ্যে তরল আছে বলতে শুধু এই অঞ্চলের মধ্যে আছে, এইখানে কিন্তু নেই। তাহলে যে অবতল অংশটা রয়েছে, এই যে অবতল অংশ, সেখানে সামান্য হলেও কিছু তরল আছে, তো সেই তরলের পরিমাণটা আমি ধরে নিলাম ভি। তাহলে এই যে রো ঘনত্বে তরলের এই উচ্চতায় তরলের যে ওজন, তাহলে অ্যাকচুয়াল ওজন কিংবা সঠিক যে ওজন কিংবা তরলের মোট ওজন, কোন তরল না যা উন্নতি হয়েছে, তো সেটা কত হবে, পাই আর স্কয়ার এইচ প্লাস ভি ইনটু রো জি। এই ভিটা হচ্ছে এই ক্ষুদ্র যে অবতল অংশ তার মধ্যকার তরলের আয়তন। তাহলে নিয়ম মাফিক এই ওজন আর এই ঊর্ধ্বমুখী বল, কারণ এইটা তো সবসময় নিচের দিকে ক্রিয়া করবে যেহেতু অভিকর্ষ রয়েছে, না থাকলে ব্যাপার, আর ওইটা উপরের দিকে এরকম ক্রিয়া করছে, তো দুজন দুজনকে ব্যালেন্স করবে। তাহলে আমরা সাম্য অবস্থার কথা ভেবে লিখতে পারি যে 2 পাই আর টি cos থিটা সমান পাই আর স্কয়ার এইচ প্লাস ভি ইনটু
রো জি। এবার একটু ভেবে দেখো এই ভি এর মান আমরা অ্যাপ্রক্সিমেটলি, যেহেতু কাঁচের নলটা যথেষ্ট লম্বা রয়েছে অর্থাৎ দৈর্ঘ্যযুক্ত রয়েছে, আর যতটা উন্নতি হয়েছে তার তুলনায় কাঁচের নলের দৈর্ঘ্য যথেষ্ট বেশি, তাহলে আমরা বলতে পারি এই পাই আর স্কয়ার এইচ এর মান কিন্তু ভি এর থেকে বেশি। তাহলে ভিটাকে আমরা উপেক্ষা করতে পারি কিংবা নেগলেক্ট করতে পারি। তখন আমরা কি লিখতে পারবো না, তখন লিখতে পারবো 2 পাই আর টি cos থিটা পাই আর স্কয়ার এইচ রো জি। তো দেখতেই পাচ্ছ একটা আর একটা পাই কেটে যাচ্ছে এখানে। তো এইখান থেকে চাইলে আমরা টি এর রাশিমালা বের করে দিতে পারি। তাহলে কত আসবে, এখানে একটা আর থাকছে, এইচ থাকছে, রো থাকছে, জি থাকছে, আর এইখান থেকে আমরা একটা 2 cos থিটা পাচ্ছি। এই যে রাশিমালাটা আমরা পেলাম, তোমরা বইতে দেখো একটু 2 নম্বর সমীকরণ যেটা রয়েছে সেখানে দেখো একদম হুবহু এরকমই সমীকরণ রয়েছে, শুধু তারা এইচ বের করেছে বলে তাদের রাশিমালাটা একটু আলাদা এসেছে, মানে জাস্ট চেঞ্জ করে নেওয়া। তাহলে আমরা যদি এইচ বের করি এখান থেকে, তাহলে এইচ কত হবে না 2t cos থিটা বাই আর রো জি। বইতে দেখো এটা 2 নম্বর সমীকরণ নাম দেওয়া রয়েছে। এই সমীকরণটা তোমরা মনে রাখতে পারো, অঙ্কের ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লেগে যাবে। এই যে সমীকরণটা রয়েছে এখান থেকেই আমরা বিজ্ঞানী জুরিনের সূত্র প্রতিষ্ঠা করতে পারবো। কিভাবে করতে পারবো না, দেখো আমরা যে এক্সপ্রেশনটা এখানে পেয়েছি এই এক্সপ্রেশনের মধ্যে দেখো আমরা পি হোক কি cos থিটা হোক কি রো হোক কি জি, এরা কিন্তু ধ্রুবক, কারণ উষ্ণতা যদি পরিবর্তন না হয় টি চেঞ্জ হচ্ছে না, আর বাকি তিনজন তো এমনি ধ্রুবক রয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা তাহলে সরাসরি এই জিনিসটা বলতে পারি, কারণ বাকিগুলো ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে এই সমানুপাতিক 1/r, অর্থাৎ HR ইকুয়ালস টু একটা কোন ধ্রুবক, যেরকম আমরা পিভি সমান ধ্রুবক বয়লের সূত্রে দেখেছি, উষ্ণতা ধ্রুবক থাকলে সেরকম একটা সম্পর্ক পাওয়া যাচ্ছে। অর্থাৎ যে নলের ব্যাসার্ধ বেশি সেই ক্ষেত্রে তরলের উন্নতি কম হবে, আর যে নলের ব্যাসার্ধ কম সেই ক্ষেত্রে তরলের উন্নতি বেশি হবে। অর্থাৎ এই মুক্ত তল থেকে তরল বেশি উচ্চতায় উঠবে, নলের ব্যাসার্ধ কম হলে, ওই জন্যই বলেছিলাম সরু রন্ধ্র, ব্যাসার্ধ কম, আর যদি ব্যাসার্ধ বেশি হয় তখন কিন্তু কম উঠবে। তো এটা তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এই যে সম্পর্ক আমরা পেলাম, এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এখান থেকে যদি আমরা গ্রাফ ড্র করি তাহলে বুঝতে পারছো এরকম একটা গ্রাফ হবে, হাইপারবোলা গ্রাফ, পরাবৃত্তাকার। তো এই সম্পর্ককেই বলি আমরা বিজ্ঞানী জুরিনের সূত্র। তো অঙ্ক করতেও কাজে লাগবে, একটু সিম্পল টাইপের সূত্র, কারণ এখানে কিছু মডিফিকেশন হবে সেটা আমরা করবো একটু পরে। তো এটাকে বলা হয় জুরিনের সূত্র। তো এখানে একটু দেখতে হবে, ধরো এখানে আমরা জল নিয়েছি তরল, এই ক্ষেত্রে তরলের যে উন্নতিটা হচ্ছে, কিন্তু যদি পারদের মতো কোন তরল দেওয়া হয়, যে ক্ষেত্রে স্পর্শকণের মান 90 থেকে বেশি কিংবা স্থূলকণ হয়, আর এরকম কেস যেখানে সূক্ষ্মকণ হয়, তাহলে দেখবে পারদের ক্ষেত্রে এই তরল যেটা এখানে উঠেছে জল, পারদের ক্ষেত্রে সেটা দেখবে অবনমিত হচ্ছে। অর্থাৎ এই সূত্রটা শুধু যে আরোহণের জন্য প্রযোজ্য তা নয়, এটা যখন অবনমিত হবে কোনো কিছু কিংবা অবনমন হবে তার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। তো সেটা আমরা এই সম্পর্ক ব্যবহার করে কিন্তু আলোচনা করে নিতে পারি। কিরকম না, দেখো সম্পর্ক আছে h ইকুয়ালস টু 2t cos থিটা বাই r রো জি। এবারে যেসব তরল যাদের ক্ষেত্রে থিটার মান লেস দ্যান 90 ডিগ্রি অর্থাৎ সূক্ষ্মকোণ, তো সেই ক্ষেত্রে ভেবে দেখো cos থিটা আমরা জানি, cos থিটা যখন 90 হচ্ছে অর্থাৎ cos 90 ডিগ্রি, তখন সেটা শূন্য হচ্ছে। তার মানে বলতে এটা চাইছি যে যখনই 90 কম হবে তখন h এর মান কি হচ্ছে না, h এর মান তখন হয়ে যাচ্ছে ধনাত্মক। আর ওই জন্য দেখবে যাদের ক্ষেত্রে স্পর্শকণ অ্যাকুট অ্যাঙ্গেল কিংবা সূক্ষ্মকণ, তরলের উন্নতি হয় অর্থাৎ আরোহণ হয়। এবারে যদি থিটার মান 90 ডিগ্রি থেকে বেশি হয়, তো সেই ক্ষেত্রে বুঝতে পারছো এই cos থিটার মান তখন কিন্তু কি হয়ে যাচ্ছে না, cos থিটা আবার নেগেটিভ হয়ে যাচ্ছে। সেই জন্য h কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ঋণাত্মক।
এইচ এর মান তখন হয়ে যাচ্ছে কিন্তু ঋণাত্মক, অর্থাৎ নেগেটিভ আর এই ক্ষেত্রে পজিটিভ। তার নেগেটিভ হওয়া মানে ডিপ্রেশন হবে, এই জন্য পদার্থের ক্ষেত্রে দেখবে সেটা অবনমিত হয়ে যায়। তাহলে দেখো এখান থেকে কত সহজেই আমরা ওই আরোহণ এবং অবনমনের যে কারণটা সেটা কিন্তু আমরা প্রমাণও করতে পারছি, এই জুলিনের সূত্র লাগিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। এবার ধরো কোনো এরকম স্পেশাল কেস হচ্ছে যে ক্ষেত্রে থিটার মান হয়ে গেল 0 ডিগ্রি। তাহলে আমাদের যে সম্পর্কটা সেটা যদি আমরা এখানে লিখি আবার, সাপোজ h equals to 2t cos theta by r rho g। এবার ধরো বিশুদ্ধ কাঁচ, অর্থাৎ ধরো একটা পিওর কাঁচ রয়েছে এবং বিশুদ্ধ জল, একদম পরিষ্কার কাঁচ, যাকে বিশুদ্ধ কাঁচ আমি পরিষ্কার কথা বলছি, পরিষ্কার কাঁচ এবং বিশুদ্ধ জল। তো তাদের ক্ষেত্রে এই স্পর্শকের মান থিটার মান প্রায় কিন্তু 0 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে দেখো h equals to পাওয়া যাচ্ছে 2t by r rho g। তাহলে এখান থেকে আমরা t equals to কত বলতে পারি না, half h r rho g। তো এই সম্পর্কটা আমাদের কাজে লাগবে, যেটা দেখবে তোমাদের বইতে সমীকরণ নাম্বার 3 এ দেওয়া রয়েছে, এটাও কিন্তু কাজে লাগবে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, যেহেতু আমাদের আরো একটা ক্যালকুলেশন রয়েছে, আমি এই অংশটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি এরকম একটা স্পেশাল কেস হচ্ছে কারো ক্ষেত্রে সাপোজ, তাহলে সেই ক্ষেত্রে ফাইনাল যে ব্যাপারটা হচ্ছে যে এই স্পর্শবৃত্ত যেটা থাকছে আর কি, যেটা আমরা এখানে ডায়াগ্রামে দেখতে পাচ্ছি, তো এইটা যেটা এরকম অবতল শেপের আছে, তো এটা তখন কেমন দেখতে হয়ে যাবে না, এইটা তখন দেখতে হয়ে যাচ্ছে একটা অর্ধগোলকের মতো। একটু ভেবে দেখো, থিটা ইকুয়ালস টু যখন 0 ডিগ্রি এর ব্যাপারটা চলে আসছে, তখন এইটা যখন এই দিকে চলে আসবে, তখন এটা ব্যাপারটা পুরো এইরকম একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে, পুরো এরকম টাইপের একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে। তখন এটা যদি কমপ্লিটলি ভাবি আমি যে একটা গ্লোবের অর্ধেক অংশ, অর্থাৎ একটা অর্ধগোলক হয়ে যাচ্ছে। তো অর্ধগোলক যদি হয়ে যায়, তো সেই গোলকের আমরা অর্ধগোলকের আমরা আয়তন জানি, অর্থাৎ আমরা এই রাশিমালাতে তোমরা একটু লক্ষ্য করে দেখো, যখন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে একটা অর্ধগোলাকৃতি ব্যাপারটা চলে আসছে, যেহেতু থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে এইরকম একটা কনসেপশন চলে আসছে, এটা অর্ধগোলক ব্যাপারটা চলে আসছে। তো তখন যে ভিটা আমরা লিখেছিলাম, অর্থাৎ মনে করে দেখো আমরা এইরকম একটা করেছিলাম, আর এইদিকে ছিল আমাদের 2 পাই r t cos থিটা। তো এখানে আমরা ভিটাকে নেগলেক্ট করে দিয়েছিলাম কিংবা উপেক্ষা করে দিয়েছিলাম পাই r স্কয়ার h এর তুলনায়। এইবারে আমরা এই যে পাই r স্কয়ার h এখানে যে থাকছে আর এদিকে v rho g থাকছে, এই v এর মান আমরা কিন্তু এই ক্ষেত্রে বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো না, v ইকুয়ালস টু হবে, এইখানে দেখো a b c d একটা যদি চোঙ ধরি আমি, তার থেকে যদি সেই অর্ধগোলকের আয়তনটা আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু সেই যে অবতল অংশের যে সাইডে যে রয়েছে অংশটা, তার আয়তন কিন্তু পেয়ে যাব। অর্থাৎ আমি বলতে চাইছি যে v সমান আমি যদি এরকম লিখি a b c d, চোঙের আয়তন মাইনাস এখানে একটা অর্ধগোলক দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে AEB, তাহলে মাইনাস AEB অর্ধগোলকের আয়তন। যে চোঙটা ধরেছি পাই r স্কয়ার h, সেই চোঙের হাইট কত না r, তাহলে পাই r স্কয়ার ইনটু h। অর্ধগোলকের আয়তনের সূত্র আমরা জানি, 4 পাই r গুণা পূর্ণগোলকের আর অর্ধগোলক, তাহলে 2/3। তো এইখান থেকে দেখো আমরা লসাগু করলে কত আসছে, 1/3 পাই r। এই মানটা আমরা এখানে বসাবো v এর জায়গায়, এখানে যেরকম ছিল লক্ষ্য করে দেখো, এখানে পাই r স্কয়ার যদি আমরা কমন নিই, তাহলে h প্লাস একটা r থাকছে,
h plus r by 3 rho g 2 pi r t cos theta। এইখান থেকে আমরা কি করতে পারি না, এই যে এক্সপ্রেশন রয়েছে এখানে পাই একটা কেটে যাচ্ছে, একটা r কেটে যাচ্ছে। তোমরা বইতেও দেখবে সেখানে t এর রাশিমালা বের করা হয়েছে। তাহলে আমরা t এর রাশিমালা এখান থেকে বের করে নেব। t কত হচ্ছে না, পাই আর এটা কেটে যাচ্ছে, h plus r by 3 এইখান থেকে কি থাকছে আর তোমরা এবারে ইকুয়েশনটা মেলাও। t equals to h plus r by 3 into rho g by 2, আটটা ওইটা এখানে লেখা আছে, আমি এখানে লিখেছি by 2 cos theta। কিন্তু আমি কথাই বলেছিলাম থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হলে সে অর্ধগোলকটা পাবো। তাহলে এবার আমাদের কাজ কি, এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি বসানো, অর্থাৎ t সমান তখন দাঁড়াচ্ছে h plus r by 3 rho r rho g আর এখানে 2। এই যে h plus r by 3 এইটাকে আমরা একটা কিছু ক্যাপিটাল H কিংবা H ড্যাশ ধরতে পারি, যেরকম আমাদের এখানে দেখবে কিছু বলা নেই, কিন্তু আমি যদি ধরতাম তাহলে এটা H ড্যাশ ধরতে পারতাম। তাহলে দেখো রো জিটি সবগুলোই ধ্রুবক, উষ্ণতা যদি পরিবর্তন হয়নি, তাহলে H ড্যাশ r সমান ধ্রুবক পাওয়া যাচ্ছে। তাহলে জুরিনের সূত্রের মতোই পাওয়া যাচ্ছে, শুধুমাত্র দেখো আগের যে রাশিমালা ছিল যেটা আমরা এখানে করেছিলাম, এই রাশিমালা কিংবা আমরা যেটা এখানে লিখেছি এই রাশিমালার ক্ষেত্রে শুধু h ছিল, এখন h এর জায়গায় আসছে h plus r by 3। তাহলে যেটাকে আমরা উপেক্ষা করে দিয়েছিলাম তার জন্য যে কন্ট্রিবিউশনটা আসছে হাইটে সেটা হচ্ছে r by 3, ওই জন্য এক্সপ্রেশনটা এইভাবে দেখতে হয়েছে। তো এটা মাথায় রাখতে হবে যে h এর জায়গায় h plus r by 3 যেটা সেটা প্রতিস্থাপিত হবে, সেখান থেকে আমাদেরকে গণনা করে এই রাশিমালাটা বের করতে হবে। তাহলে জুরিনের সূত্র আর এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো। এর একটা আরেকটা অংশ রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে। সেটা হচ্ছে অপর্যাপ্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে, এটাও বুঝতে অনেকই প্রবলেম। অপর্যাপ্ত দৈর্ঘ্যের ক্ষেত্রে কৈশিক নলে যে তরলের উন্নতি হয়, যেখানে দৈর্ঘ্যটা বেশি নেই কৈশিক নলে, অর্থাৎ যে পরিমাণ তরলের হাইটের যে উন্নতি হচ্ছে সেই তুলনায় যদি নলের যে দৈর্ঘ্যটা যেটা থাকছে সেটা যদি সাফিসিয়েন্ট না হয়, তখন তার উন্নতিকে আমরা কিভাবে আলোচনা করতে পারি সেটা আমরা আলোচনা করে নেব নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।